অগ্নিমিত্রা পলকে আমি বলতে শুনলাম যে সরকার ভ্যাকসিনেশন দিয়েছে, সেটা যখন নিতে আসেননি তাহলে আপনি 3,000 টাকাটাও কেন নিতে আসবেন? এই গল্পটা তো আমরা নতুন শুনছি, এই গল্পটা তো আমরা আগে শুনিনি। শুভেন্দু অধিকারী সমস্ত মিটিং থেকে একটাই কথা বলে গেছেন যে আমরা ক্ষমতায় আসবো মে মাসে এবং 1 জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, বাকি সব কিছু লিঙ্ক করে দিতে বলতে পারতেন, মানে আর ওইটুকুই বাকি ছিল মনে করার মধ্যে। সবাই টাকা পাবে, এটাই যদি হয় তাহলে এইটা প্রেস কনফারেন্স করে মানুষের সামনে তুলে ধরুন যে এই ডকুমেন্টসগুলো অন্নপূর্ণা ভাণ্ডারের ঠিক কোন কাজে লাগে। যদি অন্য কোনো কাজে লাগে সেটাও এসে মানুষের সামনে এসে পরিষ্কার করে বলুন। এইটা হচ্ছে প্রবলেম, এইটা হচ্ছে আমাদের কথা। আমার হাতে এখন যেটা রয়েছে আমি দর্শকদের উদ্দেশ্যে দেখাবো অন্নপূর্ণা ভাণ্ডারের পুরো ফর্মটি, এবং সেটি 12 পাতার একটি ফর্ম, ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছে। এর মধ্যে যা যা তথ্য চাওয়া হয়েছে সেই তথ্য নিয়ে একাধিক বিতর্ক ঘুরছে সমাজ মাধ্যম থেকে শুরু করে সংবাদ মাধ্যমেও। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা অনুভব মাইতি, কথা বলবো। দাদা, প্রথমেই আসে 12 পাতার একটি ফর্ম, বিতর্ক তুঙ্গে যে এই ফর্ম ফিল আপ করা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? কারণ যে পরিমাণ তথ্য এখানে চাওয়া হয়েছে, যিনি গ্রাহক হবেন তার সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ পরিবারের তথ্য চাওয়া হয়েছে, কি বলবেন? প্রথম কথা, আমি বাম নেতা নই। তুমি যেভাবে আমাকে পরিচয় দিলে, সোশ্যাল মিডিয়া থেকে যদি সবাই বাম নেতা হয়ে যেত, সিপিএম দলটাও ওই দেবাংশুদের মতো নেতা তৈরি করতো আর দলটা দুদিনেই শেষ হয়ে যেত, তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় কথা, যেটা তুমি বললে যে অন্নপূর্ণা ভাণ্ডারে যে নতুন 12 পাতার যে ফর্ম তৈরি করা হয়েছে সেটা নিয়ে অনেক মহিলারা তারা অস্বস্তিতে পড়েছেন, এটা সত্যি। এবং শুধু এইটা বলে নয়, যখন বিজেপি তাদের প্রচারটা করছে ভোটের আগে, তখন বিজেপি কি বলেছিল? শুভেন্দু অধিকারী সমস্ত মিটিং থেকে একটাই কথা বলে গেছেন যে আমরা ক্ষমতায় আসবো মে মাসে এবং 1 জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। প্রত্যেকটা সভা, প্রত্যেকটা মিটিং থেকে বারবার একই কথা বলে গেছেন এবং এইটা স্পষ্ট রেখেছিলেন, কারণ অনেক মহিলাদের মধ্যে এইটা একটা তাদের মধ্যে চিন্তা ভাবনা ছিল যে যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন তারা কি সবাই পাবেন। এই বিতর্কটাকেও একদম মাটিতে মিশিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যারা পেতেন, যেভাবে পেতেন সেরকম পাবেন, আরও ভালো করে পাবেন। এই বক্তব্যটা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। সাথে এটা বলেছিলেন আমরা 3,000 দেবো, কমসে কম 3,000 দেবো, তার থেকে 1 টাকা কম হবে না। হঠাৎ করে আমরা কি দেখলাম, ক্ষমতায় আসার পরে 19 তারিখ একটা নোটিফিকেশন বের করলো পশ্চিমবঙ্গ সরকার। সেখানে 3টে ক্রাইটেরিয়া বের করলো। কি না, যে মহিলারা 25 থেকে 60 বছর, খুব ভালো কথা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার সময় কাজটা করেছিলেন। তারপরে একটা বের করলো যে মহিলারা সরকারি চাকরি করেন তারা পাবেন না। খুব ভালো পদক্ষেপ, কেনই বা পাবেন? একজন মহিলা যদি নিজে স্বাবলম্বী হয়ে যান তার তো লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার বা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কোনো মানেই হয় না। তৃতীয়, যে মহিলারা তারা ট্যাক্স পে করে তারাও পাবেন না। খুব ভালো কথা। তারপরের যে নোটিফিকেশনের যে তার পরের লাইনটা ছিল, খুব ভালো করে যদি তোমরা দেখো, ওখানে লেখা ছিল 1 জুন থেকে এই টাকাটা 3,000 টাকাটা মহিলাদের ব্যাংকে যাবে। এটা ছিল 19 মের গভর্নমেন্টের নোটিফিকেশন। তারপরে তার 7 দিন পরে গভর্নমেন্ট বলছে একটা নতুন ফর্ম আমরা বের করছি। হঠাৎ করে মনে হলো যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল তাদের মধ্যে নাকি অনেক দুর্নীতি হয়েছে, তাই আমরা নতুন করে একটা ফর্ম তৈরি করছি। খুব ভালো কথা, যদি আপনার মনে হয় স্বচ্ছভাবে করবেন, ফর্ম তৈরি করুন, করতেই পারেন। কিন্তু আমাদের অগ্নিমিত্রা পল উনি কি বললেন যে খুব একটা সহজ একটা ফর্ম তৈরি করা হবে, মহিলাদের ক্ষেত্রে খুব ইজি হবে ফর্মটা ফিল আপ করা। এবং কিভাবে ফর্মটা তৈরি হলো আপনারা দেখলেন। মানে এটা যদি ইজি ফর্ম হয়, আমি কঠিন ফর্ম কি হবে আমি জানি না, কোনটাকে কঠিন ফর্ম বলে। একটা ফর্মে 12 পাতার ফর্ম রাতারাতি দেখলাম পরের দিন সকালে উঠে 13 পাতার ফর্ম হয়ে যাচ্ছে, এবং তাতে যাবতীয় যা যা জিজ্ঞেস করা যায় এবং যা যা জিজ্ঞেস করা যায় না তাও করে ফেলেছে। যে মহিলাটা টাকা নেবে সেই মহিলা বাদে দুনিয়ার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সেখানে ওনার ফ্যামিলির হেড কি করেন, পরিবারের বাচ্চারা তাদের ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে, তারা কোন স্কুলে পড়ে সেটা দেখাতে হবে, তোমার ঘরে 3টে পাকা রুম আছে কিনা দেখাতে হবে, তোমার কাছে গাড়ি আছে কিনা দেখাতে হবে, 4 চাকা বা 2 চাকা আছে কিনা দেখাতে হবে, যদি থাকে তার রেজিস্ট্রেশন ফর্ম, গাড়ির রেজিস্ট্রেশন ফর্মটা দিতে হবে, তোমার পরিবারের কতজনের সবার মিলিয়ে কতটা জমি আছে সেটা দেখাতে হবে, যদি জমি থেকে থাকে তার মিউটেশন কপি, তার দলিল দেখাতে হবে, তোমার সন্তান টিকা নিয়েছে কিনা তার প্রমাণ দিতে হবে, মানে টিকার সার্টিফিকেট দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে এইটা যদি সহজ ফর্ম হয়ে থাকে, আমি জানি না কঠিন কোনটা হবে। আর তো মানে বাকি ছিল, আর যদি 2-3টা পাতা উনি অ্যাড করে দিতেন তাহলে ওই মহিলার বিয়েতে কি রান্না হয়েছিল, তারপরে ইউএসজি রিপোর্ট চেয়ে ফেলতে পারতেন কোনো মহিলার। আমি মানে অনেকে বলছে নাকি ওই ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, বাকি সব কিছু লিঙ্ক করে দিতে বলতে পারতেন, মানে আর ওইটুকুই বাকি ছিল মনে করার মধ্যে। এবারে বলো, আমি একটা বিষয় যদি আমরা যাই, যে ধরো আমার বয়স আজকে প্রায় 30 ছুঁইচি হবে, আমার মা ধরো আজকে একজন 55 বছরের মহিলা, তিনি ধরো লক্ষ্মী ভাণ্ডার উনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাহলে আমার মা
আমার টিকাকরণ হয়েছে আমার মা জানে, ওই জায়গাটা টিক মারলো, তাহলে আমার 30 বছর আগে টিকাকরণের সার্টিফিকেটটা কোত্থেকে পাবে? গভর্নমেন্ট কি আসার আগে বলে দিয়েছিল যে এরকম কিছু আমরা জায়গা বের করবো যে টিকাকরণ না হলে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিব না? এই কথাগুলো তো সরকার বলেনি। তাহলে নতুন করে এই বিষয়গুলো সামনে কেন তুলে ধরছে? অগ্নিমিত্রা পল 7 দিন আগে যা বলেছিলেন 7 দিন পরে একেবারে তার উল্টোটা বলছে। আজ আজ যে কারণটা দেখাচ্ছেন কি স্বচ্ছতার জন্য। আচ্ছা, তুমি বিশ্বাস করো যে শুভেন্দু অধিকারী কিংবা অগ্নিমিত্রা পল তারা যখন বিরোধী দলে ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, তারা কি এইটা বিশ্বাস করতেন যে খুব স্বচ্ছভাবে লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে, মানে লক্ষ্মী ভাণ্ডারে কোনো পুরুষরা তারা টাকা তুলছে না, এটা কি শুভেন্দু অধিকারী বিশ্বাস করতেন? নিশ্চয়ই না। তারা নিশ্চয়ই জানতেন কোনো 2 নম্বরই কাজ ভেতরে হচ্ছে। তাহলে সেইটা মাথায় রেখে কেন একটা ডেডলাইন দেননি যে এই দিনের পরে একটা আমরা টাকাটা দেবো? কেন 1 জুনের কথাটা বারবার বলা হয়েছিল এবং 19 তারিখ অবধি বলা হয়েছিল? প্রশ্নটা এইখানে। এখন মহিলারা, এখন তারা একটা মানে একটা দোটানার মধ্যে পড়েছে যে আমরা যদি ফর্মটা ফিল আপ করি, ধরো আমাকে এত মিউটেশন কপি, জমির দলিল, হ্যান ত্যান সব কিছু দিয়ে জেরক্স করে, কাগজপত্র জেরক্স করে জমা দেবো, ওই মহিলাকে কনফার্মেশনটা কে দেবে যে আপনি যদি সাইন করেন, সাইন করার পরে আপনি লক্ষ্মীর ভাণ্ডারটা পাবেন, আপনি গ্যারান্টি? কালকে তো অগ্নিমিত্রা পলকে আমি বলতে শুনলাম যে সরকার ভ্যাকসিনেশন দিয়েছে, সেটা যখন নিতে আসেননি, তাহলে আপনি 3,000 টাকাটাও কেন নিতে আসবেন? এই গল্পটা তো আমরা নতুন শুনছি, এই গল্পটা তো আমরা আগে শুনিনি। তাহলে যে আপনারা স্পষ্টভাবে বলে দিন যে যদি আপনার কাছে গাড়ি থাকে, আপনার কাছে 3টে রুম, পাকা বাড়ি থাকে, আপনারা ফর্ম ফিল আপটাই করা বন্ধ করে দিন, কারণ আপনারা টাকাটা পাবেন না। আর যদি আপনারা মনে করেন, কে বলেছে যে 3টা পাকা বাড়ি থাকলে আপনি টাকা পাবেন না, বা ওই কি বলে টিকাকরণ না হলে টাকা পাবেন না, এগুলো তো বিরোধীদের একটা চক্রান্ত, সবাই টাকা পাবে। এটাই যদি হয় তাহলে এইটা প্রেস কনফারেন্স করে মানুষের সামনে তুলে ধরুন যে এই ডকুমেন্টসগুলো অন্নপূর্ণা ভাণ্ডারে ঠিক কোন কাজে লাগবে। যদি অন্য কোনো কাজে লাগে সেটাও এসে মানুষের সামনে এসে পরিষ্কার করে বলুন। এইটা হচ্ছে প্রবলেম, এইটা হচ্ছে আমাদের কথা, এইটা হচ্ছে আমাদের দাবি। এখানে অনেক বিজেপির টুকটাক নেতারা লিখছেন, লেখালেখি করছেন, যদি টাকাই না লাগে ইয়ে করবি না, তোরা গিয়ে ফর্ম ফিল আপটাই করবি না, মানে যদি টাকা না নিতে হয় ফর্ম ফিল আপ করবি না, মানে এই লোকগুলো দুদিন আগে এই কথা বলতে, যখন তুমি দেখবে যখন মোদী সরকারের যখন তুমি সমালোচনা করতে, ওরা ঠিক একইভাবে একই মানে আওয়াজ দিয়ে আমাদের বলতো যে ভারতবর্ষ ভালো লাগছে না, ইন্ডিয়া ভালো লাগছে না, তোরা পাকিস্তান চলে যা। আজকে ঠিক একই টোনে আমাদেরকে বলছে যে তোদের যদি ফর্ম ফিল আপ করতে এতই আপত্তি থাকে তাহলে তোরা টাকাটাই নিস না। আজকে বলছি টাকাটা তাদেরও বাবার নয়, টাকাটা আমাদেরও বাবার নয়। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো মহিলা গিয়ে সরকারকে বলেনি যে আমাদের 1500 টাকায় হচ্ছে না বাবু, তুমি এসো আমাকে 3000 টাকা দাও। আপনি প্রতিশ্রুতিটা একটা মহিলাকে দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিটা বজায় মানে আপনাকে ভরসা করে মানুষ সরকারে এনেছিল যে আপনি টাকাটা দেবেন। আজকে আপনি এসে এত কেন বাগড়ামো করছেন, সেই প্রশ্নের উত্তরটা সাধারণ মানুষকে দিন। তৃণমূল, একাধিক প্রশ্ন উঠছে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের নিয়ে, কাকলি দস্তিদার থেকে শুরু করে একাধিক নেতা নেত্রী আস্তে আস্তে পদত্যাগের দিকে হাঁটছেন। বারংবার প্রশ্ন উঠছে দলটি হয়তো থাকবে না, বা দলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে, এবং দল বদলের যে রাজনীতি সেটা দৃঢ় হওয়ার একটা দিকে এগোচ্ছে। বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি জানি না কাকলি ঘোষ দস্তিদার উনি ভালো তৃণমূল না খারাপ তৃণমূল, উনি কোন দিকে পা বাড়িয়ে আছেন। তৃণমূল কংগ্রেস দলটা ক্ষমতায় না থাকলে তারা যে 24 ঘন্টাও রাজনীতি পশ্চিমবঙ্গ রাজনীতির মধ্যে থাকবে না, পশ্চিমবঙ্গ রাজনীতি ছাড়া ওরা কোথাও নেইও, তারা যে থাকবে না সেটা সবাই বলেছে। এটা বামেরাও বলেছে, এটা আমার মনে হয় তৃণমূলের ভেতরে যারা তৃণমূলের নেতারা তারাও মনে করতো, বিজেপি নেতারাও মনে করতো, এবং সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে। পুলিশ না থাকলে, প্রশাসন না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ পুছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যে বিরোধী রাজনীতি যখন করেছিলেন, যখন সিপিএমের 34 বছর বলা হতো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতি করেছিলেন, তখনও ওনার কাছে একটা ক্যাবিনেট, একটা মিনিস্ট্রি ছিল। ওই ক্যাবিনেট মিনিস্ট্রি না থাকলে উনি একটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা, তুমি আমিও তা, ওনার কোনো পদ নেই, আমাদেরও কোনো পদ নেই। আজকে উনি কেন রাস্তায় নামতে পারছেন? আজকে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার দলের এত নেতারা, তারা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এত কটূক্তি করছে, এত খারাপ খারাপ শব্দ ব্যবহার করছে? তুমি কোনোদিন ভাবতে পেরেছো যে সিপিএমের কোনো বড় নেতা বিমান বসুকে নিয়ে, মোহাম্মদ সেলিমকে নিয়ে কোনো নেতা তারা এরকম কোনো খারাপ মন্তব্য করবে? দলটা আজ, আমি তো বলছি 5 বছর ক্ষমতায় ছিল না, আজকে বিধানসভায় একটা সিট নিয়ে আছে, তারপরেও ওনাদের সম্বন্ধে এমন কোনো খারাপ মন্তব্য কেউ করতে পারে বলে কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। এমনকি আমরা এটাও হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমরা ভোটের রেজাল্টের আগে 4 তারিখের আগে ভাবতেও পারতাম না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই দলের নেতারা, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন ঘুরতো দিনের পর দিন, তারা এরকম মন্তব্য করতে পারবে। অতএব যা হওয়ার হচ্ছে, তৃণমূল কংগ্রেস দলটা ওটা কোনো রাজনৈতিক দল ছিল না, ওটা একটা ওই পাড়ার ক্লাব বলে একটা ক্লাব কালচারের মধ্যে দিয়ে একটা পার্টি বেড়ে উঠছিল। তার যা হওয়ার তাই হচ্ছে, মানুষের ম্যান্ডেট এসছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছে গঙ্গার জলে, তাই যা হওয়ার তাই হচ্ছে। তাহলে নির্বাচনের আগে যারা তৃণমূলে যুক্ত হলেন তাদের ভবিষ্যৎ কি? তারা এখন ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করবেন, তারা এখন বিজেপির দরজায় হয়তো কড়া নাড়বেন। আমার বিশ্বাস শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা ওদেরকে বরণ করে নেবেন তাদের দলে।
এবং যেভাবে শুভেন্দু অধিকারীকে নিয়েছেন যেভাবে, এবং আমি জানি না বিজেপির সাথে ওই নারদা সারদার কি একটা আলাদা সম্পর্ক আছে। যারা যারা দেখেছি নারদা সারদার টাকা খেয়েছে, সেটা শুভেন্দু অধিকারী হোক, সেটা শঙ্কুদেব পান্ডা হোক, সেটা কাকলি দস্তিদার হোক, তারা আস্তে আস্তে বিজেপির দিকে পা বাড়াচ্ছে এবং তাদেরকে সাদরভাবে তারা গ্রহণ করছে, অন্তত বিজেপি দলটা গ্রহণ করছে। এবং এরা আশা করছি এরাও একইভাবে বিজেপি দলের দিকে পা বাড়াবে এবং শ্রমিক ভট্টাচার্যরা তাদেরকে গ্রহণ করবে, তাই মনে হয় আমার। হকার উচ্ছেদ থেকে শুরু করে বুলডোজার রাজনীতি, আমরা কিন্তু তৃণমূলকে রাস্তায় দেখতে পাচ্ছি না, সেখানে বামেরা এখন রাস্তায় এবং রাত জাগছেন তারা। তৃণমূল রাস্তা থেকে সরে যাচ্ছে কেন এবং বামেদের গ্রহণযোগ্যতা দিনের পর দিন বাড়ছে বলেই সাধারণ মানুষরা বলছেন। তৃণমূল প্রথম কথা রাস্তায় থাকবে কেন? হকার উচ্ছেদের সাথে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক? হকারদের কাছ থেকে যা নেওয়ার যা খাওয়ার খেয়ে নিয়েছে, এখন লুটে ফুটে বসছে। যারা একটু মানে টুকটাক টাকাগুলো হকারদের কাছ থেকে দোকান বসানোর জন্য, কারো কাছ থেকে 5 লাখ, কারো কাছ থেকে 7 লাখ, কারো কাছ থেকে 50,000, যে যেমন দোকান দেখেছে সেরকম কাছ থেকে টাকা নিয়েছে। এখন তারা সুন্দর ঘরে বসে আছে, তাদের কোনো দায় নেই এদেরকে বাঁচানোর। গরিব মানুষ, প্রান্তিক মানুষকে বাঁচানোর দায় বামেদের, তাই বামেরা রাস্তায় আছে। এবং আমার বিশ্বাস যে বামেরা শেষ অবধি লড়াই করে যেভাবে স্টে অর্ডার আনছে একের পর এক, সেটা হাওড়া স্টেশন বলো, সেটা শিয়ালদা বলো, একমাত্র বামেরাই এই রাস্তায় থাকবে, তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। এবং আমি বলছি আজকে বিজেপি সরকাররা যে কাজটা করছেন, হকার উচ্ছেদকে আমি একদম যে পুরোপুরিভাবে উড়িয়ে দিচ্ছি, নস্যাৎ করে দিচ্ছি তা নয়। হকার যদি রাস্তায় বসে, সাধারণ মানুষের যদি অসুবিধা হয়, বেআইনিভাবে রাস্তায় বসে, তাদেরকে উঠিয়ে দেওয়াই দরকার। কিন্তু তাদের জন্য অন্যান্য যে বিকল্প, যে পুনর্বাসন করে দেওয়া বা অন্যান্য জায়গা খুঁজে দেওয়া যেখানে একটা আলাদা করে ওরা দোকানটা করতে পারবে, সেই বিষয়টা নিয়ে আমাদের বক্তব্য। এটাকে একটা অন্যভাবে মানুষ ধরছে যে আমরা কেন বেআইনি যে কাজকর্ম চলছে সেটার পক্ষে বলছি। আমরা বেআইনি কাজকর্মের পক্ষে কোনোদিন বলছি না। যদি ওঠাতেই হয়, যদি কারোর ঘর ভাঙতে হয়, সেই মানুষগুলোর ঘর ভাঙো যারা হকারদের কাছ থেকে টাকা নিয়ে আজকে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। তাদের বাড়িতে কটা বুলডোজার চলছে আমি জানি না, আমি অন্তত দেখতে পাইনি এখন অবধি। কিন্তু আমি হাজার হাজার হকারদের, গরিব মানুষ যারা খেটে খায়, দিন আনে দিন খায়, তাদের দোকানে আমরা দিনের পর দিন দেখছি এই এরকম বুলডোজার চলতে। আমি কিছুদিন আগে শিয়ালদা গেছিলাম, শিয়ালদা একটা জায়গায় দেখছি বিশাল বড় ওয়াও মোমো, প্রভুজি, হলদিরাম, বড় বড় ভিআইপি স্টল বসেছে। তাদের জন্য যদি সরকার জায়গা করতে পারে, রেলের জমি তাদেরকে দিতে পারে, তাহলে বলছি একটা শিয়ালদা স্টেশন তো খুব বড় জায়গা, একটা ছোট কর্নারে ভেন্ডার কর্নার করে সেই মানুষগুলোকে কেন নতুন করে দোকান করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না? তাদের খাওয়ার দাবার বাইরে ছুড়ে দেওয়া হচ্ছে, দোকান ভাঙচুর করা হচ্ছে। এই জিনিসগুলো পরিবর্তন তো মানুষ চেয়েছিল, যাদের দোকান আজকে ভাঙা হচ্ছে তারাও হয়তো পরিবর্তন চেয়েছিল, কিন্তু তারা কি এই পরিবর্তনটা দেখতে চেয়েছিল? তারা কি একটা জিনিস ওরা ভেবেছিল যে যারা দুর্নীতি করেছে তারা রাস্তায় বসবে, কিন্তু আজকে ওরা দেখছে যে যারা বিজেপিকে ভোটটা দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনলো, আজকে তারাই রাস্তায় বসছে। এই জিনিসটা আমি বিশ্বাস করব সরকার একটা সময়ের পর্যায়ে গিয়ে দেখবেন, আলোচনা করবেন। এই বুলডোজারের রাজনীতি উত্তরপ্রদেশের মতো এই বাংলায় চলতে পারে না। সেখানে এটাও আশা করব যে সিপিএমের নেতারা, যেভাবে নেতা নেত্রী যারা আছেন, যারা কর্মীরা, তারা রাত জেগে যে কাজগুলো করছেন, ওদের যতভাবে সাহায্য করা দরকার তারা পাশে থাকবেন বলে আমার বিশ্বাস।